আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অন্তর স্যার আছি তোমাদের সাথে। আজকে আমরা রসায়নের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব এবং যতদূর সম্ভব রাসায়নিক বিক্রিয়ার গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের সাথে। আচ্ছা, ক্লাস শুরু করার আগে তোমরা একটু আমাকে জানাও যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডে এডু পরিবার এবং সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী এই ব্যানারটা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। মূলত এডু পরিবার একজন শিক্ষার্থীর শিক্ষা জীবন থেকে শুরু করে পরবর্তী জীবনের প্রতিটা স্টেপে তার সাথে সঙ্গী হিসেবে থাকতে চাই এবং এইটা নিয়েই এডু পরিবারের সামগ্রিক কার্যক্রম। এজন্যই লেখা থাকে এডু পরিবার সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। আচ্ছা, তোমরা একটু জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, তাহলে আমরা ক্লাসটা আগাইতে পারি। ওকে, ক্লাস শুরু করার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে অন্তর হাসান। আমি মূলত আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে। আর আমি এখন তোমাদের এডু পরিবারে ম্যাথ এবং কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আচ্ছা, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণী রসায়ন। আমরা আমাদের রসায়ন বইয়ের অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্য থেকে আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেই চ্যাপ্টারটা হইতেছে সপ্তম অধ্যায়, 7 নম্বর অধ্যায়, যার নাম হইতেছে রাসায়নিক বিক্রিয়া। ঠিক না? এর উপরে অনেকগুলো চ্যাপ্টার আছে, নিচে অনেকগুলো চ্যাপ্টার আছে। এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মানে পুরো চ্যাপ্টারটাকে তুমি যদি চিন্তা করো, সামারাইজ করো, তাহলে তুমি কি কি জিনিস পাবা, যে জিনিসগুলা তোমাকে এই সপ্তম অধ্যায় থেকে পড়তে হবে, সেটা আমরা একটু এক নজরে দেখে নেই। চলো, প্রথমত যেটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন। পদার্থে যে বিভিন্ন পরিবর্তন হয়, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, এই জিনিসগুলা তোমাকে জানতে হবে। এরপরে আমাদেরকে যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। মূলত এই জায়গাটাতে তুমি বিভিন্ন ধর্মের উপরে ভিত্তি করে রাসায়নিক যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলো জানতে হবে। যেমন ধরো, তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে তাপ উৎপাদী বিক্রিয়া হইতে পারে, তাপ হারি বিক্রিয়া হইতে পারে। রাসায়নিক বিক্রিয়ার দিকের উপরে ভিত্তি করে একমুখী উপমুখী হইতে পারে। এরকম কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ করা আছে, সেটা আমাদেরকে পড়তে হবে। এরপরে তুমি পড়বা বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া। এটাকে স্পেশাল নাম দেওয়ার কারণ কি? নাম দেওয়ার কারণ হচ্ছে মেইনগুলার বাইরে গিয়েও এরা স্পেশাল কিছু বৈশিষ্ট্য প্রদর্শন করে। যেমন ধরো আর্দ্র বিশ্লেষণ, তারপরে পানি যোজন। এখানে পানি যোজন, পানি যোগ হয় ঠিকই, কিন্তু পানি ভেঙে যোগ হয় না, পানি সরাসরি যুক্ত হয়। এরকম কিছু স্পেশাল ক্রাইটেরিয়ার কারণে ওই টাইপের কিছু বিক্রিয়াকে আমরা একসাথে রাখছি। এরপরে আছে তোমার হচ্ছে বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। যেমন ধরো লোহায় মরিচা পড়া, তারপরে তোমার আমাদের বল্লা বলি, মৌমাছি বলি, মৌমাছির কামড়ের ক্ষেত্রে কি কি হইতে পারে, এইরকম কিছু উদাহরণ আছে। এবং সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস, যেটা পরীক্ষায় আসবেই মাস্ট, এরকম একটা টপিকস হচ্ছে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার বের করা। ঠিক আছে? এবং ফাইনালি দ্য লাস্ট, আমরা সবাই জানি লা শাতেলিয়ের নীতি। মূলত এই লা শাতেলিয়ের নীতিটা নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন থাকে, যে সামনে গেলে পেছনে কতটুকু আসবে, আসলে কেন বাড়তিছে কেন কমতিছে, এই বিষয়গুলো ইন ডিটেলসে আমরা এই চ্যাপ্টারে পড়বো। এইখানে তুমি যে টপিকসগুলো দেখতে পাচ্ছ, একটু খেয়াল করলে তুমি দেখবা তোমার এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সবকিছু এই 6টা টপিকসের ভিতরেই আছে। আমরা যখন পুরো চ্যাপ্টারটাকে একবারে কল্পনা করি, তখন ওই বিষয়টা আমার কাছে অনেক জটিল লাগে, কঠিন লাগে। আমরা কি করব? ভাগ করে করে পড়বো। তখন দেখবা পড়াটা তোমার কাছে ইজি মনে হবে। যেমন আমি তো একদম ডিরেক্ট সামারি করি, পদার্থের পরিবর্তন আমাকে পড়তে হবে কি কি? ভৌত পরিবর্তন কি? ভৌত পরিবর্তন উদাহরণ। রাসায়নিক পরিবর্তন কি বা কাকে বলে? উদাহরণ। ডান। এরপরে আমি কি করবো? রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। তাপের উপর ভিত্তি করে 2 প্রকার, দিকের উপরে ভিত্তি করে 2 প্রকার, ইলেকট্রন স্থানান্তরের উপরে ভিত্তি করে জারণ বিজারণ, জারণ বিজারণের যুগপৎ প্রক্রিয়া। দেখো ওইদিকে 2টা পাইলে এখানে 4টা পালা, কয়টা হলো? 6টা। বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া, এখানে তুমি পাবা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, পানি ভেঙে যায় যেটাতে, পানি যোজন, পানি সরাসরি যুক্ত হয় যেটাতে, সমানুকরণ, পলিমারকরণ, আরো 4টা পাইলাম, কয়টা হইলো? 10টা। বাস্তব ক্ষেত্রে
মানে রাসায়নিক বিক্রিয়া ঘটে এরকম কিছু উদাহরণ, এটা রিডিং পড়লেই যথেষ্ট। এরপর আছে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার, ঠিক আছে? এখানে 2টা টপিক, কয়টা হলো? 12টা। অ্যান্ড ফাইনালি লাসাতেলিয়ের নীতি, এই নীতিতে 3টে স্টেপে পড়তে হয়, তাপ, চাপ, ঘনমাত্রা। তাইলে মোট কয়টা টপিকস হইল? ওভারঅল 15টা টপিকস। জাস্ট 15টা টপিকস তুমি যদি পড়তে পারো এই চ্যাপ্টার থেকে, তাহলে এই চ্যাপ্টারের আর কোনো কিছু তোমার পড়া বাকি থাকবে না। ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন 15 মিনিটের পড়াশোনা, রাসায়নিক বিক্রিয়া শ্রেণীভাবে 1 ঘন্টা। তুমি এই পড়াগুলা এইভাবে একটানা না পড়ে, ধরো কি করবা, আজকে 2টা টপিক সিলেক্ট করবা, কালকে 2টা সিলেক্ট করবা, পরের দিন এই 4টা টপিক রিভিশন দিবা, পরের দিন আবার লাস্টে 2টা টপিক পড়বা, তারপরের দিন প্রথম 3টা রিভিশন দিবা, তারপরের দিন শেষের 3টা রিভিশন দিবা, দেখবে চ্যাপ্টার শেষ। এইভাবে আমরা যদি স্টেপ বাই স্টেপ ভাগ করে নিয়ে পড়ি, সেক্ষেত্রে পড়াটা ভালো হয়, আমাদের মাথায় স্ট্রেস কম পড়ে, পড়তে ভালো লাগে। ডান? ওকে, চলো তাহলে আমরা আজকে আমরা কি পড়বো সেই বিষয়টাতে যাই। তোমরা অনেকেই দেখছো যে আমি প্রথম যে টপিকটা লিখছিলাম সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন, সবার উপরে যেটা ছিল। সেখানে বলছিলাম পদার্থের পরিবর্তন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অনেক বেশি আসে পরীক্ষায় যে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন বলতে কি বোঝো, উদাহরণ দাও। মূলত মনে রাখবা, ভৌত পরিবর্তন কোনো পরিবর্তন না, এইটা জাস্ট মনে করো আমাদের মানুষের ক্ষেত্রে কি হয় যে তুমি একটা মানুষের ভিতরের যেই ব্যাপারটা, তার মনটা পরিষ্কার না, ঠিক আছে? তাহলে তুমি তাকে বাইরে থেকে সাজগোজ করাই দিলা, ঠিক আছে, তার বাইরের অবস্থার পরিবর্তন হইলো, কিন্তু ভিতরের স্ট্রাকচারে কিন্তু কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? ভৌত পরিবর্তনটা ঠিক এই টাইপেরই, অর্থাৎ যে পরিবর্তনের ফলে শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু তার অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয় না। আবার আমি যেটা বললাম মানুষের ক্ষেত্রে, তুমি দেখো তার মনের অবস্থাটা খারাপই আছে, তুমি তাকে যতই মানে প্যান্ট শার্ট কোট প্যান্ট পরায় দাও না কেন, সে কিন্তু ভালো মানুষ হয়ে যাবে তা কিন্তু না। তার মানে কি, তার স্ট্রাকচারের কোনো চেঞ্জ হয় নাই। ঠিক ভৌত পরিবর্তনের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, তার বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে কিন্তু অভ্যন্তরীণ অবস্থার কোনো পরিবর্তন হবে না, এবং নতুন কোনো পদার্থের সৃষ্টিও হবে না। এই 2টা পয়েন্ট তোমাকে খেয়াল রাখতে হবে। কি কি পয়েন্ট? পদার্থের সৃষ্টি হয় না, অর্থাৎ তুমি যদি এই 2টা বৈশিষ্ট্যকে আইডেন্টিফাই করতে পারো যে তার অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হয় কি হয় না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় কি হয় না। ভৌত পরিবর্তনের ক্ষেত্রে অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয় না এবং নতুন কোনো পদার্থেরও সৃষ্টি হয় না। উদাহরণ দেই, উদাহরণ ধরো আমি ধরলাম বরফ, সবাই দেয় ঠিক না? বরফকে তুমি যদি তাপ দাও, তাহলে বরফ কিসে পরিণত হয়? পানি। তুমি আবার পানিকে তাপ দাও, এটা কিসে পরিণত হবে? জলীয় বাষ্প। এখন কথা হইতেছে বরফের যে উপাদান, তার মধ্যেও থাকে কি? H2O, পানির মধ্যেও H2O, জলীয় বাষ্পের মধ্যেও H2O, একই স্ট্রাকচারালে থাকে। এখানে নতুন কোনো পদার্থ তৈরি হয় নাই, নতুন কোনো কার্বন সালফার কোনো কিছু আসে নাই, কিংবা পানি থেকে তোমার মনে করো অক্সিজেন আলাদা হয়ে গেছে, এই ধরনের কোনো কিছু হয় নাই। যা ছিল স্ট্রাকচারালি তারা তাই আছে। এটাই হচ্ছে ভৌত পরিবর্তন। আমি সংজ্ঞার উত্তরটা কিভাবে লিখব? আমাকে যদি বলে যে ভৌত পরিবর্তন কাকে বলে, আমি বলবো এভাবে, যে পরিবর্তনের ফলে পদার্থের অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় এবং নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না, তাকে অভ্যন্তরীণ পরিবর্তন বলে। ডান। তাহলে স্যার আমি রাসায়নিক পরিবর্তনের উদাহরণটা কিভাবে লিখব? আচ্ছা আমি ওটা মুছে দেই, এখানে আছে রাসায়নিক পরিবর্তন উদাহরণ। দেখো, রাসায়নিক পরিবর্তনের উদাহরণের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে এই রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে ভৌত পরিবর্তনের ঠিক উল্টা কাহিনীগুলো ঘটবে। কি কাহিনী ঘটতে পারে? দেখো, ভৌত পরিবর্তনের ক্ষেত্রে আমি বলছিলাম যে নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না, তার মানে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে নতুন পদার্থের সৃষ্টি হবে, ঠিক না? এরপরে আমি বলছিলাম যে ভৌত পরিবর্তনের ক্ষেত্রে পদার্থের অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু রাসায়নিক পরিবর্তনের ফলে তুমি যে নতুন পদার্থ তৈরি করবা, সেই পদার্থের অভ্যন্তরীণ গঠনের কি হয়? পরিবর্তন হয়ে যায়। অভ্যন্তরীণ গঠনে কি হয়? পরিবর্তন হয়ে যায়।
এই হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। এখন যদি তুমি বলো স্যার উদাহরণ দেন, যে কোনো রাসায়নিক বিক্রিয়াই এই রাসায়নিক পরিবর্তনের অংশ। যেমন তুমি সোডিয়াম আর ক্লোরিনের বিক্রিয়া করাও, ঠিক আছে? সোডিয়াম কি? সোডিয়াম আর ক্লোরিন তাহলে বিক্রিয়া করাইলে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড, একটা লবণ সলিড। অথচ ক্লোরিন কেমন ছিল? ক্লোরিন ছিল গ্যাসীয়, ঠিক না? নর্মাল হিসেবে আমি চিন্তা করি সোডিয়াম আর ক্লোরিন, তুমি যে কোনো রাসায়নিক বিক্রিয়া লিখে দিবা, সেটাই হয়ে যাবে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, সোডিয়াম ক্লোরাইড গ্যাসীয়। ওকে, আচ্ছা, এই ছিল আমার ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। একটু তোমরা যারা লাইনে আছো তারা একটু কমেন্টস করে জানাও যে তোমরা বিষয়টা বুঝছো কিনা। ইয়েস স্যার, ওকে মর্জিনা, জুলি, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। চলো তাহলে আমরা পরবর্তী টপিক্সে যাই। এরপরের টপিক্স মনে আছে কিনা, যে ভৌত পরিবর্তনের পরেই ছিল আমাদের রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন, এই বিষয়টা বুঝাইতে এবং তোমার বুঝতে কতটুকু সময় লাগছে? 10 মিনিট। আচ্ছা, যত স্টেপ আগাবা তুমি, প্রত্যেকটা বিষয়ের ভাগ বাড়তে থাকবে, সেটা পড়তে সময় লাগবে। কিন্তু আমার কথাটা হচ্ছে কতটুকু সময় লাগবে? পুরো চ্যাপ্টার আমি যদি প্রতিদিন 1 ঘন্টা করে পড়ি, 10 দিন পড়লাম, 10 ঘন্টা সর্বোচ্চ। এর বেশি কি লাগবে? লাগবে না তো। এবং এইভাবে টপিক বেসিস ভাগ করে আমি যখন রিভিশন স্টেপে যাব, 2 টপিক রিভিশন, 3 টপিক রিভিশন, 6 টপিক রিভিশন, তখন ডে বাই ডে আমার এই সময়ের পরিমাণ কমতে থাকবে। প্রথমবার আমার পড়তে লাগবে 10 ঘন্টা, পরের বার গিয়ে লাগবে 5 ঘন্টা, তারপর লাগবে 3 ঘন্টা। পরীক্ষার আগে এই 1 চ্যাপ্টারের রিভিশন দিতে আমার জন্য 2 ঘন্টা সময় যথেষ্ট। অনেকেই ভাবো না যে পরীক্ষার 1 দিন 2 দিন আগে যে ছুটি থাকে ফাইনাল পরীক্ষার আগে, কেমনে রিভিশন দিব? কারণ তোমার পড়া কভার থাকে না। তোমার যদি পড়া কভার থাকে সিস্টেমেটিক ওয়েতে, তাইলে এরকম একটা চ্যাপ্টার রিভিশন দিতে তোমার 2 ঘন্টার বেশি লাগবে না। ওকে, চলো আমরা তাহলে দেখি তারপরে কি। রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ। এখন যে কোনো জিনিসেরই যখন ভাগ করা হয়, তখন দেখবা বিভিন্ন বৈশিষ্ট্যের উপরে ভাগ করা হয়। তোমার পরীক্ষাতেও কোশ্চেন ঠিক এভাবেই আসে, যে ওই বৈশিষ্ট্যটাকে উল্লেখ করে দেয়। কিরকম বৈশিষ্ট্য? তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার, অথবা দিকের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কত প্রকার। তার মানে আমাকে বৈশিষ্ট্যটা জানতে হবে এবং এই বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কয় ভাগে বিভক্ত সেটাকে জানতে হবে। চলো, প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়ার দিক। কিসের উপর ভিত্তি করে? রাসায়নিক বিক্রিয়ার দিকের উপরে ভিত্তি করে। এখন এই দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই টাইপের দিক না, এই বিক্রিয়াটা মূলত আমরা যদি একটু চিন্তা করি, সেটা হচ্ছে ধরো সোডিয়াম এবং ক্লোরিন উৎপন্ন করছে কি? সোডিয়াম ক্লোরাইড। এইখানে তুমি যে জিনিসগুলা বিক্রিয়া করানোর ক্ষেত্রে ব্যবহার করছো, সেই জিনিসগুলাকে বলা হয়ে থাকে বিক্রিয়ক। কি বলা হয়? বিক্রিয়ক, যার ইংরেজি হইতেছে রিঅ্যাক্ট্যান্ট। ইংরেজি টার্ম তোমাদের দরকার নাই, যাই হোক। আর যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় উৎপাদ বা প্রোডাক্ট। ওকে, এখন তুমি এই যে রাসায়নিক বিক্রিয়ার দিকের ক্ষেত্রে এখানে কয়টা ঘটনা ঘটতে পারে? প্রথমত তুমি দিলা সোডিয়াম আর ক্লোরিন একসাথে, দেন তারা বিক্রিয়া করে উৎপন্ন করে দিল এই সোডিয়াম ক্লোরাইড। এটা একটা স্টেপ। অ্যান্ড দেন আবার আমরা অনেকেই এইরকম কিছু বিক্রিয়া দেখছি, যেমন ধরো পানি। পানিকে আমরা ভাঙতে দেখছি না? হাইড্রোজেন এবং অক্সিজেন এরকম ভাঙতে দেখছি কিনা? ভাঙতে দেখছি না? ভাঙতে দেখছি। হাইড্রোজেন আর অক্সিজেন ভাঙে। পানিকে ভাঙলে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায়। ঠিক আছে? এই যে ব্যাপারটা, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ, আবার উৎপাদ থেকে বিক্রিয়কে ভাঙতে পারে। বিক্রিয়ার দিক এই 2টা দিকই হইতে পারে। একটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাইতে পারে এবং আরেকটা হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসতে পারে। এই 2টার উপরে ভিত্তি করে বিক্রিয়াকে ভাগ করা হয়েছে 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। কি কি? চলো আমরা একটু দেখি। যে 2 ভাগে ভাগ করা হয়েছে সেই 2টার মধ্যে একটা হইতেছে তোমার একমুখী। আচ্ছা, আর আরেকটা হইতেছে উভমুখী।
উভমুখী বা দ্বিমুখী তুমি যেটাই বলো কোনো সমস্যা নাই। এখন একমুখী মানে কি? আমরা জানি একমুখী মানে হচ্ছে যার মুখ থাকবে একটা, একদিকেই সে শুধু যাবে। ঠিক আছে? আর উভমুখী মানে কি? বা দ্বিমুখী মানে কি? ওই যে বলে না দুমুখ সাপ। দুমুখ সাপ কোনগুলা? যার মানে ২ দিকেই মানে যে সাপের মতো ফনা করে থাকে, ঠিক না? দুমুখ সাপ টাইপের মানুষ। আচ্ছা যাই হোক। তো একমুখী বলতে কি বোঝায়? আমরা জানি বিক্রিয়ার দিকটা হচ্ছে ২ রকম হইতে পারে। একটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে, আরেকটা হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে। মনে রাখবা যেই বিক্রিয়াটা শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ এই দিকে যায় তাকেই বলা হয়ে থাকে একমুখী বিক্রিয়া। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তুমি বিক্রিয়কগুলোকে একসাথে করায় বিক্রিয়া করাইলা। তারা তাদের সাধারণ ধর্ম অনুযায়ী বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে। কিন্তু ওই যে উৎপাদ আমি দেখাইলাম যে উৎপাদ থেকে আবার বিক্রিয়াকে আসার যে প্যাটার্ন এইটা তারা আসে না। অর্থাৎ তুমি বিক্রিয়া করাইছো, বিক্রিয়া উৎপাদ উৎপন্ন করেছে, হিসাব শেষ। ওর আর ক্ষমতা নাই ওই উৎপাদ থেকে বিক্রিয়াকে পরিণত করানোর। এটা অসম্ভব ব্যাপার। যারা এই ধরনের গুলা বিক্রিয়া প্রদর্শন করে সে সমস্ত বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। আমরা সংজ্ঞা কিভাবে দিতে পারি? যে সকল বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় অথবা যে সকল বিক্রিয়া শুধু একদিকেই তার বিক্রিয়ার ধর্ম প্রদর্শন করে তাদেরকে বলা হয় একমুখী বিক্রিয়া। তাদেরকে কি বলা হয়ে থাকে? একমুখী বিক্রিয়া। সাধারণত তুমি যা দেখো তার ম্যাক্সিমামই হচ্ছে একমুখী বিক্রিয়া। এখন কথা হচ্ছে ধরো এই যে একমুখী বিক্রিয়া একদিকে যাইতেছে, যদি ওই যে উৎপাদ উৎপন্ন হইলো উৎপাদ থেকে আবার রিটার্ন আসতে পারতো তখন তাকে বলা হয়তো উভমুখী বিক্রিয়া। দুই দিকেই যদি আসতো, দেখো সেক্ষেত্রে কি হইতো? সেক্ষেত্রে যেটা হইতো সেটা হচ্ছে এই যে বিক্রিয়ক থেকে উৎপাদ হইতো, আবার উৎপাদ থেকে কি হইতো? উৎপাদ থেকে বিক্রিয়ক হইতো। এখন এই জিনিসটাকে সুন্দর করে লেখা হয় এইভাবে, দুইটাকে একসাথে করে লেখা হয়, ঠিক আছে? যে ধরো বিক্রিয়ক, আচ্ছা লালটা দেখা যাচ্ছে না, ওকে হলুদটা দিয়ে দেখি, সমস্যা নেই। সে এই জিনিসটাকে একটু লেখা হয় এইভাবে যে ধরো বিক্রিয়ক এই চিহ্নটা আর এই যে এই দিকের এই চিহ্নটা উৎপাদ। এর অর্থ বোঝায় যে এই বিক্রিয়াটা বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন করে, আবার উৎপাদ থেকে বিক্রিয়কেও আসতে পারে। কথা হচ্ছে এইটা কি আমি নিয়ে আসব, মানে আমি নিয়ে আসবো এরকম বিক্রিয়া ঘটাবো না, এরা অটোমেটিক। তুমি বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন করছো, মানে বিক্রিয়ককে দিছো, উৎপাদ উৎপন্ন হয়েছে, যদি ওটাকে আটকানো না যায় তাহলে ওই উৎপাদ ইনস্ট্যান্ট আবার ভেঙে বিক্রিয়কে পরিণত হয়, আবার ইনস্ট্যান্ট ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। কথা বুঝতে পারছো? বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত এমন না যে ও বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হইয়া ও মনে করো যে ২ ঘন্টা বসে আছে, আচ্ছা ঠিক আছে কাজ শেষ, এবার আমি উৎপাদ থেকে আবার বিক্রিয়ায় পরিণত হলাম, না এই ধরনের কোনো ঘটনা ঘটে না। তুমি বিক্রিয়া করাইতেছো মানে ব্যাপারটা এত দ্রুত ঘটে যে উৎপাদে পরিণত হয় আবার ভেঙে বিক্রিয়ায় চলে আসে। এইটা তোমার আমার সাধারণ চোখের দেখার বাইরে। তুমি বড় হও, ল্যাবরেটরি কাজ টাজ করো, তখন এগুলো দেখতে পাবা। বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত এবং ইনস্ট্যান্ট উৎপাদ থেকে আবার বিক্রিয়কে চলে আসে। অর্থাৎ তোমার আলাদা করার কোনো চান্স নাই। তবে তারা প্রদর্শন করে এই বিক্রিয়াটা। তার মানে কি ঘটতেছে তো, ঠিক না? পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আমি কি দেখছি উঁচু হয়ে যে এই যে সূর্য এই যে পৃথিবী এই যে চারদিকে ঘুরতেছে না? সবকিছু দেখার কোনো স্কোপ নাই। তো এটাও জানা, এটাও বুঝতে হবে, চিন্তা মানতে হবে। তাইলে কি হইলো? এটাকেই বলা হয় উভমুখী বিক্রিয়া। ডান? আচ্ছা এখন উদাহরণ দেই। দেখো উভমুখী বিক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন। এরা দুইজন বিক্রিয়া করে উৎপন্ন করে দুই অণু। জারণ সংখ্যা নির্ণয়। প্রথমত বুঝতে হবে জারণ সংখ্যা জিনিসটা কি এবং জারণ সংখ্যার সাথে কার সম্পর্ক আছে। আমি যদি একদম শর্টকাট সহজ করে বলি, জারণ সংখ্যা যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি যখন কোনো একটা মৌলকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করাও বা কোনো একটা মৌল যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে ওই মৌলটা যে কয়টি ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা শেয়ার করে সেই কয়টা ইলেকট্রন হচ্ছে ওই মৌলের জারণ সংখ্যা। তুমি এইভাবে বুঝবা এবং মুখস্থ করবা। ক্লিয়ার? যেমন ধরো আমি যদি বলি
দেখো আমাকে কি করতে হবে, আমাকে পরীক্ষায় মার্কস পাইতে হবে, এটা হচ্ছে আমার মেইন কথা। এবং সেইটা পাওয়ার জন্য আমার যেভাবে বোঝা দরকার আমি সেভাবে বুঝবো। যেমন ধরো সোডিয়াম, চিন্তা করে দেখো তো, সোডিয়াম যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন সোডিয়ামের কয়টা ইলেকট্রন অংশগ্রহণ করে? একটা ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন কি করে সোডিয়াম ত্যাগ করে। তার মানে এই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, দ্যাট মিন্স সোডিয়ামের এক। আবার দেখো ক্লোরিন, এটা কি করে, এইটারও রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন যোগ করে, একটা কি করলো, যোগ করলো। তুমি আসো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন দান করে, 2। তুমি আসো অক্সিজেন, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে, এইটারও 2। এটা কেন লিখলাম, এটা লিখলাম মূলত এই যে ইলেকট্রনগুলো তুমি দেখতে পাচ্ছ সংখ্যা, এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় এই সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে বা দান করছে। স্বাভাবিকভাবেই আমরা জানি এবং বুঝি যে বড় লোক বা যে ধনাত্মক সে কি করবে, ইলেকট্রন দান করবে, ঠিক না? তার মানে কি, সে পজিটিভ বা ধনাত্মক। অর্থাৎ এই যে সোডিয়াম দেখতেছো, এইটা আসলে যে 1 লিখলাম, এর জারণ সংখ্যাও 1, কিন্তু কত, +1। ইংলিশে লিখতে হয় জেনারেলি, তো ইংলিশে লিখলাম। অ্যান্ড দেন তুমি ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করো, ক্লোরিন কি করে, ক্লোরিন কি একটা ইলেকট্রন ত্যাগ করে নাকি গ্রহণ করে? গ্রহণ করে। তাহলে ক্লোরিন কি হবে, গ্রহণ কে করে, যে ঋণাত্মক বা যে গরিব সে তো গ্রহণ করবে। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমাকে লিখতে হবে -1। এই -1 হইতেছে, এই -1 হইতেছে ক্লোরিনের জারণ মান। কি মান, জারণ মান। ঠিক একইভাবে এই যে +1 লিখছো, এই +1 হইতেছে সোডিয়ামের জারণ মান। এইবার তুমি যদি আবার সেম প্রসেসে চিন্তা করো, ম্যাগনেসিয়াম কি করে, ম্যাগনেসিয়াম যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার শেষ কক্ষপথের 2টি ইলেকট্রন ম্যাগনেসিয়াম ত্যাগ করে। তার মানে ম্যাগনেসিয়ামের 2 যেটা সেটা হবে +2, এইটাই হচ্ছে ম্যাগনেসিয়ামের জারণ মান +2। এরপরে আসো অক্সিজেন, অক্সিজেন কি করে, 2টি ইলেকট্রন গ্রহণ করে, দ্যাট মিন্স -2। এটা হচ্ছে অক্সিজেনের জারণ মান। একটু খেয়াল করে দেখো, একদম সহজ জিনিস জারণ মান বের করা, কার, ওই মৌলের, ঠিক না? কিভাবে, ওই মৌলটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় অষ্টক পূর্ণ করতে গিয়ে যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা দান করে সেইটাই হবে তার জারণ মান। যদি সে ইলেকট্রন দান করে থাকে তাহলে জারণ মান হবে প্লাস তত যে কয়টা দান করছে, আর যদি গ্রহণ করে থাকে তাহলে জারণ মান হবে মাইনাস তত, ঠিক আছে, যে কয়টা গ্রহণ করছে। এখন এখানে আরেকটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর হচ্ছে ধরো এই যে মৌলের কথা বলতেছি, অ্যাকচুয়ালি এই মৌলগুলা মানে ফিক্সড অবস্থায় বা একে একে অবস্থায় এদের জারণ মান অল টাইম 0। কত, 0। অর্থাৎ তুমি যদি মনে করো সোডিয়াম বলো, সোডিয়াম, সোডিয়ামের জারণ মান কত, 0। পটাশিয়ামের জারণ মান কত, 0। ক্লোরিনের জারণ মান কত, 0। কেন, কারণ এইটা একা একা একই জায়গাতে আছে, সিঙ্গেল একটা মৌলের জারণ মান হবে 0। একটু খেয়াল করো তুমি, এইটাকে আমি কেন 0 বলতেছি এবং এই জায়গাতে আসে আমি কেন 1 বলতেছি। আমি যখন তোমার কাছে এটা ব্যাখ্যা করছি তখন কিন্তু আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যখন সোডিয়াম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তার জারণ মান +1। তার মানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করে ওইটা যদি মুক্ত অবস্থায় থাকে তখন ওই মৌলের জারণ সংখ্যা হবে 0। জারণ মান বা জারণ সংখ্যা তখনই হবে যখন সেইটা অ্যাকচুয়ালি কি হবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তখন তার জারণ মান থাকবে, আদারওয়াইজ তার জারণ মান থাকবে না। ক্লিয়ার? তুমি এইভাবে চিন্তা করলে যে কারো জারণ সংখ্যা বা জারণ মান তুমি বের করতে পারবা। ধরো পরীক্ষার হলে তোমাকে দিছে যে, আমি এটা বলি H3PO4, ঠিক আছে, এরকম একটা যৌগ দিছে। তার মানে কি, জারণ মান তোমাকে যখন বের করতে দিবে তখন ওই মৌলকে একে একে থাকলে জারণ মান বের করতে দিবে তা তো না, ওই মৌলটা কারো না কারোর সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে এবং যখনই ওই মৌলটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তখনই সে কি হয়েছে, একটা যৌগতে পরিণত হয়েছে। অর্থাৎ তোমাকে এক্সামিনার ওই যৌগটা দিয়ে দিবে, দেওয়ার পরে বলবে এই যৌগে এই মৌলের জারণ মান কত, ঠিক কিনা? কারণ আমি যদি ওই মৌলটাকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করাই, মুক্ত অবস্থায় রাখি, ওই অবস্থায় তো তার কোনো জারণ মানই নেই, ঠিক আছে। এবার দেখো, ধরো পরীক্ষায় তোমাকে এটা দিছে H3PO4,
বললো যে এখানে এই ফসফরাসের জারণ মান কত, কথার কথা হইতেছে। আচ্ছা ফসফরাসের না, অক্সিজেনেরটা মনে করি আমি। ধরো আমাকে বললো যে অক্সিজেনের জারণ মান কত। আচ্ছা এখন অক্সিজেনের জারণ মান বের করতে গেলে আমাকে অবশ্যই ফসফরাসের জারণ মান লাগবে, কিন্তু আমি ফসফরাসের জারণ মান জানি না। আমি কি করতে পারি, ওই যে আমার টেকনিকের কথা বললাম, তুমি চিন্তা করো ফসফরাস যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই অংশগ্রহণ করার সময় ফসফরাস কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে। আমরা একটু দেখি, ফসফরাস হচ্ছে কত, 15, তাইলে বাংলায় লিখলাম একদম 2, 8, 5। তাহলে ফসফরাস কি করবে, 3টে ইলেকট্রন গ্রহণ করবে। দ্যাট মিনস ফসফরাসের জারণ মান হবে -3। ঠিক আছে, ওকে। এইভাবে এইটা মনে রাখলে তুমি যে কোনো মৌলের জারণ মান মনে রাখতে পারবা। কিন্তু কথা হচ্ছে আমার কি এখানেই শেষ? এখানে শেষ না, পরীক্ষায় কিভাবে আসে সেটা আমরা একটু দেখি। ধরো আমি এইখানে, আচ্ছা সহজ দিয়ে বোঝাই, ওকে। মনে করো আমাকে দিল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা দেওয়ার পরে বলবে এই সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিন এর জারণ মান কত। ওকে আচ্ছা মনে রাখবা একটা যৌগ, যেমন আমি তোমাকে বললাম সোডিয়াম মুক্ত অবস্থায় যেই মৌল দেখাইলাম না একটু আগে, যে শুধু সোডিয়াম এটা হচ্ছে 0, শুধু ক্লোরিন এটা হচ্ছে 0। ঠিক একইভাবে যদি তুমি কোনো একটা যৌগ বলো স্পেসিফিকলি সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ক্লোরাইড, এইরকম যখন তুমি একটা যৌগ বলবা, এই যৌগগুলারও সবগুলার জারণ মানের যোগফল হবে কত, 0। কত হবে, 0। তার মানে আমি এখানে লিখতে পারি এরকম যে এই যে সোডিয়াম ক্লোরাইডের জারণ মান সমান কত, 0। ওকে আসো এটুকু আমরা বুঝছি। এরপরে আমি ঠিক যেই মৌলের জারণ মানটা বের করব, আমরা ম্যাথ করি আর কেমিস্ট্রি করি, যাই করি না কেন, অজানা কোনো কিছুর নাম জানার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এক্স, ঠিক না? এক্স মূলত কি, অজানা রাশি ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাইলে আমরা যদি এখন এইখানে আমাকে বলছে ক্লোরিনের জারণ মান কত, তার মানে ক্লোরিনের জারণ মান আমাকে বের করতে হবে। সো যার জারণ মান আমাকে বের করতে হবে আমি তাকে ধরে নিব কি, এক্স। কি ধরে নিব, এক্স। এবং এইখানে যে যৌগগুলো আছে মনে করবে এগুলো সব কি আকারে আছে, প্লাস প্লাস আকারে আছে। এখন আমি কি করব, প্রত্যেকের জারণ মান লিখবো। সোডিয়ামের জারণ মান কত, +1। আচ্ছা এরপরে কি হবে, মাঝখানে দুইটা আলাদা আলাদা, তাহলে প্লাস, ক্লোরিনের জারণ মান কত, এক্স, ঠিক না, বের করতে হবে, সমান কত, 0। দ্যাট মিনস এক্স প্লাস 1 = 0, সুতরাং এক্স =-1। এই যে হয়ে গেল যে এই যৌগে ক্লোরিনের জারণ মান -1। ঠিক একইভাবে আমি যদি আবার তোমাকে এখানে দেখাই, যে ধরো পটাশিয়াম ক্লোরাইডে তোমাকে বললো যে হচ্ছে পটাশিয়ামের জারণ মান কত, তাহলে আমি কি করব, আমি লিখব যে পটাশিয়াম ক্লোরাইড সমান 0। তাহলে পটাশিয়ামেরটা বের করতে বলছে, তাহলে এটা হবে এক্স। আর পাশাপাশি প্রত্যেকটা মৌলের কাজ শেষ হবে, মানে জারণ মান লিখছি, পরের মৌলের হিসেবে যাওয়ার সময় মাঝখানে কি লিখবো, প্লাস। যেমন ধরো H2SO4, এইখানে তুমি যখন হাইড্রোজেনের হিসাব করছো শেষ, সালফার হিসাব করতে যাচ্ছ তখন প্লাস দিবা, দিয়ে সালফার হিসাব করবা, সালফার হিসাব শেষ হয়ে যাবে ব্র্যাকেটে, দেন আবার প্লাস দিয়ে নতুন মৌলের কাজ শুরু করবা। অর্থাৎ প্রত্যেকটা মৌল শেষ হবে তারপরে প্লাস দিতে হবে। দেখো পটাশিয়াম যদি আমি এক্স ধরি, তাহলে এক্স প্লাস ক্লোরিনের জারণ মান কত, -1 সমান 0। তার মানে x - 1 = 0, সুতরাং x = 1। এই হয়ে গেল পটাশিয়াম ক্লোরাইডে পটাশিয়ামের জারণ মান। কথা হচ্ছে কিন্তু যদি এখন ধরো এখানে কোনো মৌল ডাবল নাই, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড একটা, পটাশিয়াম ক্লোরাইড একটা, যদি আমার কোনো মৌল ডাবল থাকতো তাহলে কি হইতো, ধরো H2O, এই পানি, তোমাকে বলছে যে এই পানির মধ্যে অক্সিজেন এর জারণ মান কত। আমি কি বলছি যে পুরোটা সমান তুমি কি লিখবা, 0 লিখবা। তাইলে H2O = 0।
এরপর আমাকে যার জারণ মান বের করতে হবে সেটাকে আমি কি ধরবো, এক্স। আর এবার খেয়াল করো, তাহলে মনে করো আমি ব্র্যাকেটের ভিতরে হাইড্রোজেনের হিসাব করব, প্লাস দিলাম। এবার অক্সিজেনের জারণ মান বের করতে হবে, তাহলে ওর জায়গায় কি হবে, এক্স ইকুয়াল টু 0। এবার এই যে H2, গতবার আমি যখন সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখছিলাম, একটা একটা যখন ছিল তখন জাস্ট তার জারণ মান বসাই দিয়েছিলাম, আর কোনো কাজ করি নাই। কিন্তু এখানে দেখো H2 আছে। H2 মানে কি, H2 মানে হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন দুইটা। হাইড্রোজেন কয়টা, দুইটা। তার মানে হাইড্রোজেনের যে জারণ মান সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে হাইড্রোজেনের জারণ মান কত, +1, 2 দিয়ে গুণ, এই যে এইভাবে। তাইলে 2 + x = 0, x = -2। তার মানে এই পানি H2O এই যৌগে অক্সিজেনের যে জারণ মান সেটা হচ্ছে -2। H2O যৌগে অক্সিজেনের জারণ মান -2। বুঝা গেল? এখন কথা হইতে পারে যে স্যার যদি H3O থাকতো তাইলেও কোনো সমস্যা নাই, সমান তুমি 0 দিবা, +1 গুণন 3 + x = 0। তাহলে x + 3 = 0, x = -3। জিনিস দেখো, আমি যেটার বের করতেছি জারণ মান সেইটা সিঙ্গেল আছে, বাকিটা ডাবল ছিল, যেমন H2 H3 ডাবল ছিল বা ট্রিপল ছিল। যদি আমি যার জারণ মান বের করতেছি সেইটাই যদি ডাবল থাকে, কিরকম, ধরো H2O তোমাকে বললো যে এখানে হাইড্রোজেনের জারণ মান কত, কার জারণ মান, হাইড্রোজেনের জারণ মান কত। তখন তুমি কি করবা, কোনো সমস্যা নাই, আমি কি করব, H2O = 0। এবার দেখো এখানে আমি যার জারণ মান বের করব তাকে হিসেবে ধরছি x। গতবার আমি যখন এই H2O যৌগে অক্সিজেনের জারণ মান বের করতে গেছিলাম, ঠিক ওই মোমেন্টে হাইড্রোজেনের জারণ মানকে আমি 2 দিয়ে গুণ করছিলাম, +1 গুণন 2। এইখানেও যেহেতু হাইড্রোজেনের জারণ মান আমি ধরে নিয়েছি x, তাহলে x গুণন 2। তারপর কি, হাইড্রোজেন এই মৌলটার কাজ শেষ, তাহলে প্লাস। এবার অক্সিজেনের জারণ মান কত, -2, সমান কত, 0। তাহলে x গুণন 2 মানে কি, 2x ± 2 = 0। তাহলে 2x = 2, x = 1। এই যে বুঝা গেল? তার মানে ঠিক এই প্রসেসে একটু চিন্তা করে দেখো, আমরা একদম সহজ স্টেপ বাই স্টেপ আগাইলাম। প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে কোনো মৌলের জারণ মানটা আমি কিভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, আমাকে যে মুখস্থই করতে হবে সবকিছু তা না, আমি একটু টেকনিক্যালি, যেহেতু আমি পর্যায় সারণী পড়ছি, ইলেকট্রন বিন্যাস পড়ছি, ওইখান থেকে আমি খুব ইজিলি বের করতে পারবো কার জারণ মান কত। দেন যৌগের ক্ষেত্রে যদি আমাকে যাকে বের করতে হবে সে ডাবল থাকলে কিভাবে বের করতে হবে, আর একটা ট্রিপল থাকলে কিভাবে বের করতে হবে, এইটা শিখছি। এবার আসো, এখানে আমি যতগুলো দেখাইলাম সেগুলো সবকিছুই কি ছিল, সরি, সেগুলো সবকিছুই ছিল তোমার দুইটা মৌলের উপরে ভিত্তি করে একটা যৌগ গঠিত। এখন যদি এমন হয় যে আমার দুইটা মৌলের পরিবর্তে আমার যৌগের পরিবর্তে আমার যৌগ আছে হচ্ছে কয়টা, দুই, মানে একটা যৌগ অনেকগুলো মৌলের সমন্বয়, 3টা ধরো। আমি একটু যদি দেখাই, তুমি চিন্তা করো এরকম, একটা হচ্ছে H2SO4, এই যৌগে সালফার এর জারণ মান সবচাইতে বেশি পরিমাণে আসছে, এটা ঠিক না? এই যৌগে সালফারের জারণ মান কত? আর আরেকটা হইতেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান কত? এই দুইটা তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে তুমি পরে গাইড থেকে বা আমাদের এডু পরিবারে যে লেকচার শিট দেওয়া হয় সেখানে যে ম্যাথগুলো দেওয়া থাকে সেখান থেকে তুমি চেষ্টা করবা, ইনশাআল্লাহ কোনোটাতেই তুমি কি করবা না, কোনোটাতেই তুমি আটকাবা না। ওকে, আচ্ছা এবার আমরা দেখি কি হয়েছে। প্রথম কথাই আমি কি বলছি তোমাকে, যে যৌগরা থাকুক না কেন সেইটার নিরপেক্ষ একটা যৌগ, সেই যৌগের জারণ মান সবকিছুর যোগফল কত হবে, 0 হবে। তাইলে আমি যেটা করব এখন সেটা হচ্ছে আমাকে প্রত্যেকের জারণ মান বসাইতে হবে, আর যার জারণ মান আমি বের করব তাকে আমি লিখবো হচ্ছে x।
তাহলে আমাকে বের করতে বলছে হচ্ছে সালফারের জারণ মান। ওকে, তাহলে হাইড্রোজেন 2, হাইড্রোজেন একটা হাইড্রোজেনের জারণ মান কত? +1। তাহলে +1, এখানে কয়টা পরমাণু আছে? হাইড্রোজেনের 2টা, তাহলে +1 গুণন 2। আচ্ছা ঠিক আছে, হোয়াইট কালার দিয়ে লিখতেছি। দেন সালফারের কত? x, যেহেতু সালফারের জারণ মান আমাকে বের করতে হবে, প্লাস অক্সিজেন, অক্সিজেনের জারণ মান কত? -2। অক্সিজেন আছে কয়টা? 4টা, O4, তাহলে -2 গুণন 4 ইকুয়াল টু কত? 0। দেন দেখো 2 প্লাস x, 4 দুগুণে 8, প্লাস মাইনাসে মাইনাস সমান 0, ঠিক আছে না? এবার তাহলে কি পাবা? -8 + 2, তাহলে কি x - 6 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 6। এবার তোমাকে লিখতে হবে যে সুতরাং সালফিউরিক অ্যাসিড এই যৌগে সালফার এর জারণ মান সমান +6। এই যে +6 আকারে লিখলাম, এই ব্যাপারটা অবশ্যই অবশ্যই তুমি পরীক্ষার হলে খাতায় লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আরেকটা চেক করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান বের করতে বলছে। ওকে ফাইন, ধরো আমি এইটা একটু এক্সপ্লেন করি। আমি পরীক্ষার হলে এদের কারোর জারণ মান আমার মনে নাই, আমি জানি না, আমি কি করতে পারি? আমি চেক করব যে এরা প্রত্যেকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় কয়টা ইলেকট্রন গ্রহণ করে বা কয়টা ইলেকট্রন ত্যাগ করে। ওকে, তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে আমি জানি পটাশিয়ামের কত? 19। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s2 8 10 12 3p6 4s1, ঠিক না? 14 16 18 19। ওকে ডান। এই যে তার মানে পটাশিয়াম তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রনকে কি করবে? ত্যাগ করে দিবে, ত্যাগ করবে বা দান করবে। তার মানে পটাশিয়ামের জারণ মান হইতেছে +1। ওকে, এরপরে এখানে আমাকে আবার কিসের লাগবে? অক্সিজেনের লাগবে। অক্সিজেনের কত আমরা জানি? 8। তার মানে কত? 1s2 2s2 2p4 4 6 8। ওকে ঠিক আছে। এখন দেখো অক্সিজেনের এই সেকেন্ড কক্ষপথে অষ্টক পূর্ণ করতে তার কয়টা লাগবে ইলেকট্রন? আরো 2টা লাগবে। কয়টা? 2টা। যেহেতু সে 2টা লাগবে, তার প্রয়োজন, তার তখন অক্সিজেন কি করবে? তার মানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, যেহেতু সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু গ্রহণ করছে মানে ঋণাত্মক, তাই তার জারণ মান -2। আমি ইজিলি এইবার এখানে হিসাব করতে পারবো। দেখো চলো, আমাকে বের করতে হবে ম্যাঙ্গানিজের জারণ মান, তাইলে আমি শুধু ম্যাঙ্গানিজের মানটাকে x রাখবো। দেখো পটাশিয়ামের জারণ মান কত? +1 লিখলাম, +1। ম্যাঙ্গানিজেরটা বের করব, তাহলে কত হবে? +x প্লাস O4, অক্সিজেনের জারণ মান কত? -2, তাহলে -2 গুণন 4। কি বলছি? সবগুলোর যোগফল কত হবে? 0। তাইলে 1 + x - 8 সমান 0। দেন x - 7 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 7। সুতরাং পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে এই ছিল জারণ মান সম্পর্কিত সমস্যাগুলো। আমার কাছে মনে হয় যে তুমি যদি প্রথম থেকে শুরু করো, একটা স্টেপ বাই স্টেপ বুঝতে থাকো, তাহলে কখনোই পরীক্ষার হলে এই জারণ মান নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি তা না বুঝে সরাসরি লাস্ট স্লাইডে চলে আসো, তাহলে এটা কখনোই তুমি বুঝতে পারবে না। এই জারণ মান নির্ণয় সম্পর্কিত বিষয়টা তোমাদের কাছে খুবই ভালো লাগছে। তো তোমরা যারা আছো তারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আর যারা এডু পরিবারের সাথে যুক্ত হতে চাও, তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বা এডু পরিবার পেজে মেসেজ দিলেই ইনশাল্লাহ আমাদের নেওয়া আরো স্পেশাল ক্লাসগুলোতে তোমরা জয়েন করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।